আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন্ড স্পোর্টসের আয়োজন ডাগ আউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। ম্যাচ অ্যানালাইসিসের জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট জুলফিকার আলী অনিক ভাই এবং আহমেদ রেজন প্রতীক ভাই। দুজনকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন প্রতীক ভাই? ভালো আছে। অনেক ভাই, অনেকদিন পর আমরা আপনার সঙ্গে আবার শো করছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু ধন্যবাদ। আমরা শুরুতে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, গতকালকের 4 নম্বর ম্যাচে এশিয়া কাপে সেক্ষেত্রে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ওমান, যেখানে টসে জিতে 160 রানে 7 উইকেট হারায় পাকিস্তান এবং জবাব দিতে নেমে 67 রানে 10 উইকেট শেষ করে ওমান এবং সেক্ষেত্রে 93 রানের হার ওমানের। এবং আমরা প্রথমে প্রতীক ভাইয়ের কাছে জানতে চাও, গতকালকের ম্যাচের টোটাল সামারাইজটা আপনি কিভাবে দেখছেন? ওমান প্লেড ওয়েল, মানে আপনার স্কোরবোর্ড মানে যেটা শো করছে ম্যাচটা কিন্তু তার থেকে বেশি কম্পিটিটিভ ছিল আমার মতে মনে হয়। পার্টিকুলারলি পাকিস্তানের ব্যাটিং ইনিংসে 18th ওভার পর্যন্ত ওমান কিন্তু খুব ভালোভাবে ম্যাচে ছিল। স্পিনাররা কিন্তু পাকিস্তানের রানের চাকা বেশ চেপে ধরেছিল। পরবর্তীতে আসলে পেসাররা আমি বলতে পারি যে ফয়সাল শাহ পেসারদের মধ্যে ভালো বোলিং করেছেন, কিন্তু অপর পাশে বাকি যারা ছিলেন তারা আরেকটু যদি বেটার সাপোর্ট দিতে পারতেন, দে কুড হ্যাভ রেস্ট্রিক্টেড পাকিস্তান উইদিন 150। আমার মনে হয় সেই ক্ষেত্রে ওমান আরেকটু সাহস পেত যখন তারা চেসিং এ যায় আর কি। যখন স্কোর আসলে 160 হয়ে যায় এই ধরনের উইকেট ওমানের মতো টিমের জন্য ইট ওয়াজ এ বিট টু মোর টু চেস ডাউন। ফলশ্রুতিতে এটাই হয়েছে যে দুবাইয়ের যে উইকেট গুলো থাকে সেখানে কিন্তু স্পিনারদের সহায়তা থাকে, হিস্ট্রিক্যালি আমরা দেখে থাকি। সেইখানে আসলে পাকিস্তানে কালকে অনেক স্পিনার ছিল কিন্তু তাদের অ্যাভেলেবল স্পিনিং অপশন অনেক ছিল। ওমান আসলে কোপ আপ করতে পারেনি, এই মানে রানটা চেস করার প্রেশারটা আসলে নিতে পারেনি। বাট যদি আমরা বলে থাকি যে ওমান পাকিস্তানের সাথে টি-20 ফর্মেট এরকম বড় টুর্নামেন্টে প্রথমবার খেলেছে এবং ওমানের এই স্কোয়াডে বেশ কিছু সিনিয়র প্লেয়ার কিন্তু মিসিং, আমি স্কোয়াড প্রিভিউতে বলছিলাম, সেই হিসেবে ওমান তুলনামূলক ভালোই খেলেছে, আমার কাছে কিন্তু খারাপ মনে হয়নি। অনেক ভাইয়ের কাছে জানতে চাও, গতকালকের ম্যাচে আসলে কি পাকিস্তানের অতি মানবীয় স্পিন বোলিং এর কারণে হেরেছে, অথবা যেটা ভাইয়া বলছিলেন যে স্কোর কার্ড কিন্তু সবকিছু বলে না, কিন্তু আসলে দিন শেষে কিন্তু আমরা স্কোর কার্ডটাই জানি, ফাইনালি মনেই রাখি আমরা যে পাকিস্তানের কাছে 93 রানে ওমান হেরেছে। তো সেক্ষেত্রে আসলে পাকিস্তানের অতি ভালো বোলিং ছিল নাকি ওমানের ব্যাটিংটা আসলে কলাপস করেছে? না, খেলাটা পুরোটাই কন্ট্রোল করেছে পাকিস্তান। দেখেন, পাকিস্তানের লিগে যে পরিমাণ খেলা হয় ওমানে কিন্তু এই পরিমাণ খেলা হয় না। সেই ক্ষেত্রে পাকিস্তান আসলে এখানে বেশ কিছু এক্সপেরিমেন্ট চালিয়েছে। টসে জিতে ব্যাটিং করাটা এটা একটা সাহসী সিদ্ধান্ত ছিল, যেটা আমরা নিতে পারি নাই। ওমানের মতো একটা টিমের সাথে পরে বোলিং করতে এসে ডিউফ্যাক্টকে মাথায় রেখে বোলিং করতে এসে এতগুলো স্পিনারকে রাখার কারণই ছিল হচ্ছে ছোট ছোট স্পেল করে তারা হচ্ছে আউটপুট নিয়ে আসবে, এবং সেটাই তারা করেছে। পুরো ম্যাচ আসলে তাদের কন্ট্রোলেই ছিল। হয়তো বিভিন্ন ভাবে আপনি দেখতে পারেন, কিন্তু এটাই হচ্ছে সামারি। আপনি যদি আসলে দেখেন পাকিস্তানের ক্রিকেটটা, হয়তো পাকিস্তান ভারতের মতো অত মিডিয়া হাইপটা পায় না, কিন্তু পাকিস্তানের ক্রিকেট কিন্তু ডোমেস্টিকে অনেক স্ট্রং, মানে ওমানের তুলনায় আসলে। প্রতীক ভাইয়ের কাছে আবার যেতে চাই। প্রতীক ভাই, আমরা টোটাল ম্যাচটা যদি বলি, যে আপনিও বলছিলেন, ভাইও বলছিল যে আসলে ব্যাটিংটা কিন্তু শো করতে পারেনি ওমান, এবং আমরা যে পিচে খেলা হচ্ছে এখানে ডিউ ফ্যাক্টর কিংবা লাস্টে ব্যাটিং করা, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিটা ম্যাচে কিছু মানে রেজাল্ট দেখছি যে একপেশে ম্যাচ। শুরু থেকে যদি বলি, বাংলাদেশে হংকং এর ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচে কিন্তু খুব বাজেভাবে একপেশে ম্যাচ কিংবা একটা ইন্ডিভিজুয়াল একটা টিম ভালো খেলেছে, আরেকটা টিমের অবস্থা খুবই খারাপ। তো সেক্ষেত্রে যদি ওভারঅল ওমানের পারফরমেন্স কিংবা ওমানের ব্যাটিং বোলিংটাকে বলা হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন গতকালকার? ওমানের বোলিং কালকে দুর্দান্ত ছিল, সত্যি কথা বলতে গেলে। আমি কালকে পুরোটা খেলা দেখেছি, আসলে কাজের ব্যস্ততার জন্য প্রতিটা ম্যাচ সম্পূর্ণ দেখার সুযোগ হয় না। গতকালকে অসুস্থতার জন্য আমি বাড়িতে ছিলাম সারাটা দিন, সেই হিসেবে আমি মোটামুটি পুরো 40টা ওভারের যে ম্যাচ, 20-40 ওভার, আমি প্রায় প্রতিটা বলই দেখেছি গতকালকে খেলা। আমির কালিমের কথা যদি বলি, উনি একজন ভেটারান অলরাউন্ডার ওমান ন্যাশনাল ক্রিকেট টিমের। উনি কিন্তু ওমান ন্যাশনাল ক্রিকেট লেভেলে কোচিং এর সাথে জড়িত এবং উনি ফুল টাইম প্রফেশনাল, পাশাপাশি ন্যাশনাল টিমে ক্রিকেট খেলছেন। উনি পাকিস্তান বর্ন ক্রিকেটার, ওনার জন্মস্থান করাচিতে। কালকে কমেন্টেটররা বলছিল যে আমির কালিম হয়তো বুড়ো বয়সে তার নাতিদের গল্প করতে পারবে যে একসময় উনি পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন এবং উনি কিন্তু 3টি উইকেট নিয়েছেন গতকাল। 4 ওভার বোলিং করে 31 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন এবং উনি ব্যাট হাতে কিন্তু 13 রান সংগ্রহ করেন। তার মধ্যে শাহিন শাহ আফ্রিদির পরপর 2টো বলে 6 এবং 4 উনি হাঁকিয়েছেন। সো ইট ওয়াজ এ বিগ অকেশন ফর হিম।
ইয়েস্টারডে। এবং আমির কালিমের বোলিং স্পেলে যদি আমি আসি, মোহাম্মদ হারিসের যে ডিসমিসালটা আপনি দেখবেন, এখানে কিন্তু উনি আসলে দুর্দান্ত মানে প্ল্যানটা এক্সিকিউশন করেছেন। মোহাম্মদ হারিস কিন্তু যখন রিভার্সিভ করেন, এটা কিন্তু উনি আর্ম রোল ওভার করার আগে মোহাম্মদ হারিস তার ইন্টেনশনটা শো করেন, এবং আমির কালিম কিন্তু তাকে খুব ভালো মতো ফলো করেন। রিভার্সিভ করার জন্য যে রুমটা পাওয়া দরকার সেটা কিন্তু দেননি, ফলশ্রুতি কিন্তু প্লেড অন হন মোহাম্মদ হারিস। সালমান আলী আগার ডেলিভারিটা খুব একটা ভালো ছিল না, কিন্তু লাকিলি আর কি উনি উইকেটটি পান। এবং সাহেবজাদা ফারহানের উইকেটটিও কিন্তু আমির কালিমই নিয়েছেন। ইনিংসের শুরুতে সাহেবজাদা ফারহানকে ড্রপ করেছিলেন, বাট আমির কালিম আসলে পরবর্তীতে তাকে ফেরান। সো আমির কালিমের স্পেলটা যদি আমরা এখান থেকে বাদ দিই, পাকিস্তান হয়তো 180 থেকে 90 রান সংগ্রহ করতে পারত। এর পাশাপাশি আসবো আমি শাকিল আহমেদের ক্ষেত্রে। শাকিল আহমেদ বামহাতি অর্থোডক্স বোলার। আমি স্কোয়াড প্রিভিউতে কিন্তু শাকিল আহমেদকে খুব হাইলি প্রেজ করেছিলাম, মানে নতুন বলে বেশ ভালো বোলিং করে থাকেন। এবং গতকালকে কিন্তু উনি খুব একটা মাইজারলি স্পেল আমরা দেখতে পেরেছি, 4 ওভার বোলিং করে মাত্র 17 রান দিয়েছেন। এবং উনি কিন্তু খুব জোরের উপর বল করে থাকেন, খুব বেশি ব্যাটসম্যানকে খেলার সময় দেন না। এবং উনি কিন্তু কিছুটা যে লোয়ার ট্র্যাজেক্টরিতে, মানে ওনার রিলিজ পয়েন্ট কিন্তু বেশ লো। কনভেনশনাল লেফট আর্ম অর্থোডক্স বোলারদের যে রিলিজ পয়েন্টটা থাকে, সেটা থেকে শাকিল আহমেদের রিলিজ পয়েন্টটা অনেক লো। এবং পাকিস্তানের ব্যাটসম্যান কিন্তু মিডিল ফেজে কালকে ওনার বলে সিঙ্গেল বের করতে ভয়াবহ রকম স্ট্রাগল করেছেন। তাহলে আমি যদি দুইজন স্পিনারের কথা আসে, আমির কালিম 4 ওভার বোলিং করে 34 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, এবং শাকিল আহমেদ উনি 4 ওভার বোলিং করে 17 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। এর পাশাপাশি যদি আমি আসি ফয়সাল শাহ বাম হাতি ফাস্ট বোলার, উনি কিন্তু গতকাল বেশ ভালো বোলিং করেছেন। উনি 4 ওভার বোলিং করে 34 রানে 3 উইকেট নিয়েছেন। সো আসলে ওমানের বোলিং কালকে আমার কাছে খুবই দুর্দান্ত মনে হয়েছে, বিকজ তারা একটা মানে অ্যাসোসিয়েট নেশন, এবং যে বুদ্ধিমত্তার পরিচয় কালকে দিয়েছেন তারা বোলিং এ, এটা কিন্তু আমরা হংকং চায়নার বিরুদ্ধে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বোলিং এও ওভাবে দেখতে পারিনি। অনেক ভাই হয়তো ডিটেল বলবেন, উনি মানে বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে কাজ করেছেন বিভিন্ন প্লেয়ারের সাথে, তো আমরা ওনার কাছ থেকে ডিটেল শুনবো সেই বিষয়ে। কিন্তু ওমানের যদি বোলিং এর কথা বলি, সেই ক্ষেত্রে মেথড অনুযায়ী যতটুকু করা যায়, এখন তাদের ধরেন অ্যাপটিটিউডে ঘাটতি রয়েছে, তাদের স্কিলে ঘাটতি রয়েছে, বাট বুদ্ধিমত্তা খাটিয়ে থিওরিটিক্যালি পড়াশোনা করে যতটুকু প্ল্যানের প্রপার এক্সিকিউশন করা যায় বোলিং পার্সপেক্টিভ থেকে কিন্তু গতকালকে তারা সেটা করেছে। এখন যদি আমি ব্যাটিং এর ক্ষেত্রে আসি, তাদের অনেক ভরসা ছিল জাতিন্দার সিংকে নিয়ে, কিন্তু সাইম আইয়ুবের ক্যারাম বলটা উনি আসলে রিড করতে ভুল করেন। উনি অফ স্পিনারের জন্য খেলেছিলেন এবং উনি আসলে কিন্তু বোল্ড আউট হয়ে যান। এখানেই আসলে ওমান ম্যাচ থেকে সম্পূর্ণরূপে ছিটকে যায়। জাতিন্দার সিং যদি কিছুক্ষণ ক্রিজে থাকতেন, আমার মনে হয় সেক্ষেত্রে 100 বা 120 এরকম একটা সংগ্রহ হয়তো ওমান করতে পারতো। আসলে জাতিন্দার সিং এর ডিসমিসালের পর আসলে ওমানের যেই ব্যাটাররা রয়েছেন, এবং এই ধরনের উইকেটে বিশেষ করে আপনি যদি স্পিনারদের নেগোশিয়েট করতে চান, আপনার ডাউন দ্য উইকেট খেলা বা সুইপ শট খেলা, এই জাতীয় শট খেলার কিন্তু পারদর্শিতা থাকতে হবে, সেটা কিন্তু গতকালকে আমরা দেখতে পারিনি। শুধুমাত্র একজন ব্যাটারের কথাই বলতে পারবো আমরা, আহমদ মির্জা, উনি খুবই ভালো খেলেছেন। উনি যতক্ষণ ছিলেন উনি কিন্তু আবরার আহমেদের গুগলি গুলো খুব ভালো রিড করেছেন। প্রত্যেকটা বল উনি কোনটা কনভেনশনাল লেগ স্পিনার, কোনটা গুগলি প্রপারলি রিড করেছেন। শাহিন আফ্রিদির বলগুলো উনি ইনসুইঙ্গার আউট সুইঙ্গার খুব ভালো রিড করেছেন, এবং উনি প্রপার ক্রিকেটিং শট খেলেছেন। 23 বলে উনি 27 রান করেছেন। সো আই ওয়াজ কোয়াইট ইমপ্রেসড উইথ হিজ ব্যাটিং। এর পাশাপাশি আসলে ওমানের এই স্কোয়াডটা আমি আগে বলছিলাম যে কোয়ালিটি ব্যাটারের সংখ্যা খুব কম, এবং দে ক্যাপিচুলেটেড ইভেনচুয়ালি। তো এই ছিল আসলে আমার পক্ষ থেকে ওমান। আমরা গতকালকে পাকিস্তান যখন ব্যাটিং শুরু করে তখনও কিন্তু আমরা খুব স্লো অ্যান্ড স্টেডি শুরু করতে দেখেছি ওনাদেরকে। ইনফ্যাক্ট যদি বলি যে 5 নাম্বার ওভার পর্যন্ত কিন্তু ওইভাবে তারা মানে স্ট্রোক করাটা শুরু করেননি। আমরা হারিসকেও দেখেছি ডিফেন্সিভ মোডে খেলতে, সাহেবজাদা ফারহানকে আমরা ডটের পর ডট দিতে দেখেছি, কিন্তু পরবর্তীতে যখন একটু সেট হয়ে গেছে তখন কিন্তু দুজনেই হাত খুলে খেলার চেষ্টা করেছেন। তো আমরা অনেক ভাইয়ের কাছে একটু যাই যে অনেক ভাই, আমরা ইন্ডিভিজুয়াল যদি টিম পারফরমেন্সের কথা বলি, পাকিস্তান গতকালকে ম্যাচ 93 রানের ব্যবধানে জিতেছে। এখন আপ টু দ্য মার্ক কি এটা আসলে পাকিস্তান ডিজার্ভ করে, কিংবা পাকিস্তান আসলে যে জয়টা পেয়েছে এ থেকে কি ভালো জয়, নাকি আসলে ওমান খারাপ খেলার কারণে এত বড় জয়? না, ওমান খারাপ খেলার কারণে পাকিস্তান জিতেছে, ব্যাপারটা এরকম। আমি প্রথমেই বলেছি পাকিস্তান ম্যাচ কন্ট্রোল করেছে। ভাইয়া যেটা বলেছেন এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, উনি হয়তো করেছেন, কিন্তু আপনি যদি দেখেন প্রথম পাওয়ার প্লে 1 to 6, মানে আমরা যারা অ্যানালিস্ট আমরা
খেলাটাকে সবসময় 3টা ভাগে ভাগ করি, ফার্স্ট পাওয়ার প্লে, মিডল ওভার এবং ডেথ ওভার। সো ফার্স্ট পাওয়ার প্লেতে যদি আমি আসি 1 to 6, আপনারা বলছিলেন যে প্রথম 5 ওভারে রান নিতে পারে না, কিন্তু পাওয়ার প্লে শেষে রানটা কি ছিল 46 for 1। সো আলটিমেটলি যেটা অ্যাচিভমেন্ট করা দরকার সেশন অনুযায়ী পাকিস্তান কিন্তু সেটা করেছে। হ্যাঁ, ডট বল দিয়েছে, মিডল ওভার্সে প্রচুর ডট বল গিয়েছে, তারপরও 64 রান নিয়েছে, সরি 68 রান নিয়েছেন, উইকেট গিয়েছে 4টা, কিন্তু 68 রান এসেছে 7.5। সো রান এই পিচের জন্য আপনি যদি খেয়াল করে থাকেন যে ফার্স্ট পাওয়ার প্লেতে তারা 7.67 করে রান রেট নিয়েছে এবং মিডল ওভার্সে তারা এসে 7.55 করে রান নিয়েছে। এটার কামব্যাকটা কি? এটা পরবর্তী কামব্যাক হচ্ছে শেষের পাওয়ার প্লেতে ওনারা 46 for 2, 9.2 রান রেট করে রান নিয়েছে। সো আসলে হ্যাঁ, তো খেলাটার ভিতরে একটা সময় তারা ডট বল গিয়েছে, সবই ঠিক আছে। ওমান এক্সপেরিয়েন্সের কারণে ম্যাচ হেরেছে, ম্যাচ এক্সপেরিয়েন্সের কারণে ম্যাচ হেরেছে। তারা যে পরিমাণ ম্যাচ খেলার দরকার পাকিস্তানের মতো দেশের সাথে ফাইট করার জন্য, সেইটা হয়তো তারা পারে না। হ্যাঁ, তারা বোলিং এ চেষ্টা করেছে, তাদের ম্যাক্সিমাম চেষ্টা করেছে এবং ফিল্ডিংও ভালো ছিল, বাট কম্পেয়ার টু পাকিস্তান, ওমানের আসলে ব্যাটিং এ ওরা যেটা আপনি যদি দেখেন, ওরা যখন ব্যাটিং এ আসছে তখন প্রথম পাওয়ার প্লেতে ওরা 28 রানে 2 উইকেট হারিয়েছে। তার মানে আপনি যদি ইন্টেন্টটা দেখেন যে তারা চেয়েছে আসলে খেলে শেষ করার জন্য, মানে 20 ওভার খেলার জন্য, এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য, কিন্তু সেখান থেকে হঠাৎ করে যখন উইকেট ফল করা শুরু করেছে তারা কিন্তু সেটা আটকাতে পারে অনলি বিকজ অফ এক্সপেরিয়েন্স। স্ট্রাইক রোড করে যে উইকেট ফলটা ঠেকাতে হয়, এবং পাকিস্তানের মতো যেমন তারা শাহিন শাহ আফ্রিদিকে খুব ভালোভাবে ফেস করেছে, 4 ওভারে 13 রানে 1 উইকেট। এটা আমি বলবো না শাহিন শাহ আফ্রিদি ডোমিনেট করছে, হ্যাঁ, তা বাংলাদেশের মতো টিমের সাথে 4 ওভারে শাহিন শাহ আফ্রিদি 13-15 রান দেয়, ওইটাও বিষয় না। বিষয়টা হচ্ছে কি, পরের ওভার গুলাতে অন্যান্য বোলার গুলাকে নেগোসিয়েশন ঠিক মতো করে উঠতে পারেনি, এবং পাকিস্তান ছোট ছোট স্পেলে বোলিং অ্যাটাক টেনেছে, যেটা আসলে আনকমফোর্টেবল ছিল ওমানের জন্য। সো ওমান আসলে এখান থেকে এক্সপিরিয়েন্স গেদার করতে চেয়েছে, যেটা আমরা আসলে ব্যাক টু 2000 to 2007-8 পর্যন্ত আমরা যেরকম ছিলাম, যে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতাম, সেটাকে নিয়ে সামনে কাজে লাগাতাম। এই স্টেজটাই ওমান আছে। এবং আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এইবার কিন্তু এশিয়া কাপে কাউকে ইনভাইটেশন দিয়ে আনা হয় নাই, সবাই কিন্তু কোয়ালিফাইড করেছে। সো ওমান, নেপাল কিন্তু খেলছে না, নেপাল অনেক ভালো টিম। মানে আমার মাঝে মধ্যে মনে হয় যে নেপালের সাথে বাংলাদেশের এখন খেলা হইলে 4টা ম্যাচের মধ্যে হয়তো 2টাতে হারতে পারে। তো সেই ক্ষেত্রে নেপাল কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি। টপ টি20 তো বাংলাদেশ নেপালের নিচে ছিল, এবং আপনি নেপালের ইনফ্রাস্ট্রাকচার যদি দেখেন এবং সেইখানে তারা যেভাবে ডেভেলপ করতেছে, ওমানরাও কিন্তু কাজ করতেছে। তারা হয়তো আউটপুট ম্যাচ এক্সপেরিয়েন্সের কারণে আসে নাই, হ্যাঁ, তাদের ইয়াং স্টার নাই, বাট একটা সময় আমাদেরও আকরাম খান, উনি কিন্তু স্ট্রাইক প্লেয়ার ছিলেন, উনি কিন্তু আমাদের মেইন প্লেয়ার ছিলেন। সেখান থেকে এখন কিন্তু আশরাফুলও মেইন প্লেয়ার ছিল, এখন কিন্তু আমরা ওই ধাঁচের ক্রিকেটে নেই। হ্যাঁ, হোপফুলি ক্রিকেট ডেভেলপ হবে। সো ওমানের এই ম্যাচটা অনেক কাজে লাগবে। তারা যেভাবে চেষ্টা করেছিল বোলিং ইউনিটে হয়তো সেটা করতে পেরেছে, কিন্তু ব্যাটিং ইউনিটে পারে। হ্যাঁ, বোলিং ইউনিটে পারার সবচেয়ে বড় সাফল্য আমি যেটা দেখি, তারা 42টা ডট বল আদায় করেছে পাকিস্তানের মতো টিমের কাছ থেকে। তার মানে 13 ওভার তারা স্কোরিং রান ছিল, 7 ওভার ডট বল ছিল। এটা কিন্তু হিউজ। এবং এটা আমার মনে হয় পাকিস্তানের জন্য অনেক কনসার্নের একটা ইস্যু। যখন ইন্ডিয়ার সাথে খেলবে, আপনি দেখেন কালকে 160 রান করতে ঘাম ছুটে গেছে পাকিস্তানের ব্যাটারদের। ইন্ডিয়াতে যখন আপনার মিড ওভার্সে কুলদীপ যাদব এবং ভারুণ চক্রবর্তী বোলিং করবে, এবং যে ভয়াবহ স্ট্রাগল করেছে পাকিস্তান কালকে, আমি একটু পার্টিকুলারলি আসে হাসান নওয়াজের ব্যাটিং এর ক্ষেত্রে। উনি যখন কালকে মিড ওভার্সে আসেন, শাকিল আহমেদের ওই ডেলিভারি গুলো কিন্তু আহামরি কিছু ছিল না, বাট উনি জাস্ট বলটা লং অফ লং অনের দিকে পুশ করতে পারছিলেন না, সার্কেলে থাকা ফিল্ডারের কাছে বল বারবার যাচ্ছিল। এটা কিন্তু পাকিস্তানের জন্য অনেক অ্যালার্মিং একটা সাইন। এখন অবশ্যই ওমান এবং পাকিস্তান এই দুটো ক্রিকেটিং নেশনের মধ্যে পার্থক্য থাকবে, না হলে আপনি এত ইনফ্রাস্ট্রাকচার কেন করছেন, খরচা কেন করছেন? ওমানের এরা তো ধরেন এই টিমে যারা প্লেয়ার, তারা তো ফুল টাইম প্লেয়ারই না, তারা অন্যান্য পেশায় নিয়োজিত, পাশাপাশি খেলছে। সো অবশ্যই পাকিস্তান ম্যাচটি কন্ট্রোল করেছে, কিন্তু জিতেও গেছে, বড় ব্যবধানে জিতেছে, সবকিছু ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার সাথে আসলে যখন খেলবে, আমার মনে হয় এই পারফরমেন্স যদি দেখায় ইন্ডিয়ার বিরুদ্ধে, পাকিস্তানের দাঁড়ানোরও কোনো সুযোগ নেই। কারণ মানে ভাইয়া যেটা বলছিলেন যে আসলে এক্সপেরিয়েন্সের অভাব, এবং আপনিও যেটা বলছিলেন যে ডট বল, দুজনেরই একটা কনসার্টের জায়গায় যে ডট বল, এবং এটা কিন্তু পাকিস্তানের যে দুজন ব্যাটসম্যানকে আসলে আমরা বলি যে খুব হার্ড হিটিং অ্যাপ্রোচেই থাকে। একটা হচ্ছে হাসান নওয়াজ, যিনি আসলে শুরুই করেন, উনি হিট করা শুরু করেন, এবং সাহেবজাদা ফারহানকে আমরা সেই অনেক দিন ধরেই বলছি ওনাকে টিমে ইনক্লুড করা উচিত আমাদের এর আগের অ্যানালাইসিস গুলোতে। এই দুজন মানুষ কিন্তু আসলে আমরা যদি বলি গতকালকে যে উইকেটটা ছিল স্পিনের বিরুদ্ধে রান বের করা, সিঙ্গেলস বের করা, এটা কিন্তু আসলে দুইজন
দুইজনই খুব স্ট্রাগল করেছে, কারণ ওনারা বিগ শটও খেলতে পারছেন না, আবার সিঙ্গেলসও বের করতে পারছেন, এই জায়গাটাই কিন্তু ডট বল গুলা। তো আমরা আশা করি, আমি একটু বলি, সাহেবজাদা ফারহান আর হাসান নামাজের এখন সিনারিও কিন্তু ডিফারেন্ট। সাহেবজাদা ব্যাট করছেন টপ অফ দি অর্ডার, সেক্ষেত্রে পাওয়ার প্লে থাকে, আপনার কিন্তু ওই লাক্সারিটা থাকে যে আপনি সার্কেল ক্লিয়ার করলে কিছু বাউন্ডারি হয়তো ইনিশিয়ালি বের করতে পারবেন, বাট এই ধরনের উইকেটে যখন বলটা পুরনো হওয়ার সাথে সাথে স্পিনাররা পারচেস পাওয়া শুরু করে, হাসান নাজ যেভাবে খেলেন ওটা কিন্তু স্ট্রাইক রোটেট করে খুব একটা অভ্যস্ত না। তো আপনি এই ধরনের উইকেটে শুরু দেশে বড় শট খেলতে পারবেন, আর দুবাইতে কিন্তু কিছু সাইডে বাউন্ডারিটা অনেক লম্বা। তো এটাই কিন্তু গতকালকে ঘটেছে, উনি ফয়সাল শাহ ডেলিভারিতে আউট হলেন যখন আউটসাইড অফ স্টাম্প স্লোয়ার ডেলিভারিতে, ওটাতে কিন্তু উনি বাউন্ডারিতে হোল্ড আউট হয়েছেন। তো স্ট্রাইক রোটেশনে কালকে পাকিস্তানি ব্যাটারদের আমি কিন্তু বিশাল রকমের উইকনেস ছিল গতকালকে। গতকালকের যদি ম্যাচের কথা বলি, যে ওনাদের 5 জন বোলারের মধ্যে 4 জন 6টা উইকেট নিয়েছে এবং 4 জন স্পিনার, এবং এর মধ্যে সাইম আইয়ুব যাকে আমরা দেখছি যে ওপেনিং এ ব্যাট করতে, ওনার কিন্তু 2 ওভারে 8 রানে 2 উইকেট, সেম ভাবে সুফিয়ান মুকিমও 3 ওভারে 7 রান দিয়ে 2টা উইকেট। সো জিনিসগুলো আসলে এবারের যে টুর্নামেন্ট আমরা দেখছি, এখানে কি আসলে স্পিনার আধিক্যটা কি আমরা আসলে প্রথম দিক থেকেই দেখছি, নাকি বাকি ম্যাচগুলোতেও আমরা সেমটা কন্টিনিউটি পাই? প্রতীক ভাই, দুটো ভেন্যু যদি দেখি, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্পিনারদের পারচেসটা একটু বেশি থাকে, এবং এই স্টেডিয়ামে ডিউয়ের ইফেক্ট দুটো ভেন্যু যদি তুলনা করি তুলনামূলক কম, সেই ক্ষেত্রে স্পিনারদের পারচেসটা আমরা বেশি পাবো। হোয়ারাজ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ঘটনা একটু ভিন্ন হতে পারে, অ্যাজ টুর্নামেন্ট প্রোগ্রেস অন, ওখানে কিন্তু উইন্ড ফ্লোটা একটু বেশি থাকে, মাঠটা কিন্তু খোলা, সেই ক্ষেত্রে পেসাররা বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারেন যেহেতু লাইটস এর আন্ডারে খেলা হচ্ছে। কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা যে কয়টা ম্যাচ দেখেছি এই পর্যন্ত, আপনি ইন্ডিয়াকে দেখবেন ফ্রন্টলাইন পেসার মাত্র একজনকে নিয়ে খেলেছে, অনলি জাসপ্রীত বুমরা। তো এখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে, এটাই আমরা আশা করতে পারি। আমরা আজকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এবং শ্রীলঙ্কার টুর্নামেন্টের প্রথম ম্যাচ, যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে কিন্তু অলরেডি একটা জয় নিয়ে শুরু করেছে টুর্নামেন্ট, যদিও বাংলাদেশের থেকে তুলনামূলক অনেক নিচের একটা দল যদি বলি হংকং এবং চায়না। সো আমরা যদি এক্সপেকটেশনের কথা বলি, অনিক ভাই আপনি কি এক্সপেক্ট করছেন? শ্রীলঙ্কাই ফার্স্ট বড় টিম যাদের সঙ্গে আসলে বাংলাদেশ এশিয়া কাপের মিশনের সেকেন্ড ম্যাচে খেলতে নামছে। আজকে আসলে এশিয়া কাপের মূল পর্ব শুরু আর কি, মানে এই কয়েকদিন আপনি একটু আগে বলছিলেন যে এক পেশে ম্যাচ দেখেছেন, মানে আপনি বলছিলেন যে এক পেশে ম্যাচ দেখেছেন এই কয়েকদিন, শুধুমাত্র বাংলাদেশ আর হংকং এর ম্যাচটা ছাড়া। এটাই আমাদের, হ্যাঁ এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। হংকং এর মতো একটা টিম আমাদের ইংলিশে 7 করে রান রেট করে রান নিয়েছে, যেখানে আপনি তাসকিনের মতো বোলার আছে, পৃথিবীর সেরা বোলার মুস্তাফিজ আছে, এবং আমাদের তানজিম হাসান সাকিব আছে। তো আপনি আসলে এই ধরনের একটা পেস অ্যাটাক আমরা সাহসী করতে পারি নাই যে তাসকিনকে রেস্ট দিয়ে, মুস্তাফিজকে রেস্ট দিয়ে আমরা আসলে শরীফুল ইসলামকে নিয়ে এবং আমাদের যে অলরাউন্ডার সাইফকে নিয়ে, হ্যাঁ এই ব্রেভটা আমরা দেখাইতে পারি নাই। মানে হংকং এর মতো টিমের সাথে যদি আমরা ব্রেভ দেখাতে না পারি, তা ইন্ডিয়ার সাথে দেখাবো? মানে এইটা একদমই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। এবং এত ভালো বোলিং অ্যাটাক নিয়ে আমাদের 3 জন বোলার 2টা করে উইকেট পেয়েছেন, ফরওয়ার্ড 30+ রান দিয়ে হংকং এর সাথে। মানে আর ইউ কিডিং? আপনি কি করতে নামছেন এখানে? আসলে তাসকিন তো আসলে মানে কাইন্ড অফ 8-9 ধরে নিলাম তাসকিন উনি জোরে বল করেন বিভিন্ন জায়গায়, মানে আমরা যেটা বাংলা ভাষায় বলি কানাকুঞ্চি লেগে রান হয়ে যায়। মুস্তাফিজ কয়টা উইকেট পেয়েছে? মুস্তাফিজ উইকেট পায়নি, কিন্তু ইকোনমি বোলিং, হ্যাঁ তো 22 রান, এটা ইকোনমি বোলিং বলতে পারেন না মুস্তাফিজের জায়গা থেকে। মুস্তাফিজের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে বিলো 20 রান থাকবে এবং 2 থেকে 3টা উইকেট থাকবে। এটা মুস্তাফিজের স্ট্যান্ডার্ড। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে খেলতে পারে। হ্যাঁ ম্যাচ জিতছি আমরা হয়তো রান বের করে নিয়ে আসছি। আমি একজন বিজ্ঞ অ্যানালিস্টকে দেখতেছিলাম, উনি বলেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট থ্রো করে নাই। সো বাংলাদেশের ব্যাটসম্যান মিড উইকেটে ক্যাচ দিয়ে আসছে, এটা কি উইকেট থ্রো না? মানে ওরা কি সেট করছে আমাকে? ওদের বোলিং অ্যাটাক তো এরকম না যে আমাকে সেট করে উইকেট নিয়েছে। আই বিলিভ দ্যাট যে এই ধরনের কিছু না, আমরা উইকেট থ্রো করছি। আপনি তামিমের উইকেটটা দেখেন, তানজিদ তামিমের উইকেটটা দেখেন, হ্যাঁ উনি উইকেট থ্রো করে আসছে। আপনি পারভেজ ইমরানের উইকেটটা দেখেন, উনি বাউন্ডারি নিচ্ছেন এরপরে দিয়ে আসতেছেন। আপনি আসলে প্ল্যান জানেন আপনাদের খেলার? আপনি ড্রেসিং রুমে সেট করতেছে এভরিথিং, কোচিং স্টাফ টপ নচ। এই কোচিং স্টাফ নিয়ে উগান্ডা অনেক ভালো ক্রিকেট খেলতে পারবে। আমাদের সেন্সের এই অভাবটা কিভাবে কাটাবেন? আপনি জানেন আপনার স্কোয়ারিশ রিজনটা বড়, আপনি কেন বল অফের বাইরে থেকে টেনে আপনি মিড উইকেটে টানবেন, স্কোয়ার লেগে টানবেন?
আপনি পাওয়ার হিটিং এর কথা বলবেন, আমরা পাওয়ার হিটিং এ হংকং এর থেকে বেশি কম 6 মারছি। তা হংকং যেখানে বাংলাদেশের মতো এত বড় বোলিং অ্যাটাকের এগেনস্টে আপনার 62 রান নেয় বাউন্ডারি থেকে, আর বাংলাদেশ হংকং এর মতো টিমের এগেনস্টে 52 রান নেয় বাউন্ডারি থেকে, তাইলে আমার এই ইনভেস্টমেন্ট করে লাভ কি হচ্ছে ভাই? বেসিক জায়গায় হ্যাঁ, ওনাকে দরকার ছিল, ওনাকে আমাদের আসলে আরো দরকার ছিল। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি মাস্টার্সে এসে ছেলেপেলেকে বীজগণিত শিখাচ্ছেন, এইটা একদমই আমি মানতে পারি না। আমার কাছে মনে হয় যে একটা ব্যাচ তৈরি করা দরকার ন্যাশনাল টিমের বাইরে, ওটা ছায়া ন্যাশনাল টিম রাখা দরকার। আমাদের এই যে সাইফ হাসান, উনি উঠে আসছেন কোথা থেকে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেষ্টা থেকে? নো, উনি উঠে আসছেন রংপুরের চেষ্টা থেকে। রংপুর রাইডার্স এর টিম ম্যানেজমেন্টের ওনার পিছে যে পরিমাণ ইনভেস্টমেন্ট এবং ওনার নিজের যে পরিমাণ ইনভেস্টমেন্ট, সেটার কারণে উনি আজকে এই জায়গায়। ওনাকে নিয়ে আমরা কথা বলি। সোহান কোথা থেকে আসছেন? টেস্ট খেলতে টি20 টিমে। সোহান কোথা থেকে আসছেন? তো আপনি যে বাংলাদেশের হংকং এর ম্যাচ বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলবে, এইখানে হ্যাঁ কাগজে কলমে আমরা এখন 60% অ্যাহেড ফরওয়ার্ড, যে আমরা একটা ম্যাচ বেশি খেলছি ওদের থেকে, এবং ভেন্যুর অ্যাডভান্টেজ আছে। তো ভেন্যুর অ্যাডভান্টেজ থেকে আমার লাভ কি? আমার তো মাথায় এটা নাই, আমার তো এক্সপেরিয়েন্সটা নাই। আপনি দেখেন সব জায়গার স্পিনাররা ডোমিনেট করতেছে, আর আমাদের স্পিনাররা হচ্ছে বাড়ি খাচ্ছে। আপনি বলতেছিলেন যে, আপনারা দুজনই বলতেছিলেন যে স্পিনার ডোমিনেশন করবে। ভাই, অপোনেন্ট ব্যাটিংটা একটু চিন্তা করেন। আপনি বাংলাদেশের বোলিং অ্যাটাককে, এই বোলিং অ্যাটাককে ইন্ডিয়ার সাথে নামান, 200+ রান স্কোর হবে। মানে আমি একদম উইথ ডিউ রেসপেক্ট, আমাদের সাকিব, উনি ছাড়া আপনার কাছে কি কাকে মনে হচ্ছে যে ফাইটিং একটা টেন্ডেন্সি আছে, ইন্টেন্ট আছে ওনার? সাকিব সবসময় একটা এগ্রেসিভ মেন্টালিটি থাকে। ওয়ারেলস ওনার সাথে যদি আপনি পার্সোনালি কথা বলেন, আপনার কাছে মনে হবে এরকম জেন্টেল মানুষের সাথে আপনি কথাই বলেননি, কিন্তু খেলার অ্যাপ্রোচে আসেন উনি চরম এগ্রেসিভ। তো এই জিনিসটা আমি অন্যদের মধ্যে খুঁজে পাচ্ছি না। কেন আসলে হংকং এর সাথে আমি আসলে 10 উইকেটে ম্যাচ জিতবো না? কেন আমার বেঞ্চের প্লেয়ারদেরকে আমি খেলাবো না? হ্যাঁ, আমি কখন খেলাবো তাহলে পাকিস্তান ইন্ডিয়ার সাথে? মানে ভেরিয়েশন আনার জন্য না। আমি হচ্ছে একটু লিটন দাসের একটা কোট আমি আপনাদেরকে একটু বলি, যেখানে সাংবাদিকরা কোশ্চেন করেছিল যে আমরা আসলে কি রান রেটটাকে এখানে বাড়ায় নিতে পারবো কিনা, হংকং এর ম্যাচে যদি একটা ভালো রান রেটের ব্যবধানটা আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা পয়েন্ট টেবিলে যদি কোনো কারোর সঙ্গে ম্যাচ থাকেও পয়েন্টে আমরা এগিয়ে গেলাম। তখন লিটন দাসের উত্তরটা এমন ছিল যে আমরা পয়েন্ট বাড়াও কিংবা পয়েন্ট টেবিলের এই জায়গা থেকে বাঁচানোর জন্য যদি আমরা একটু তাড়াহুড়া করে খেলতে যাই, সেক্ষেত্রে যদি ম্যাচ হেরে যাই, তাহলে মেন্টালিটির ওই জায়গাটা আমারও তখন কোশ্চেন ছিল যে আসলে আমরা কি এখনো পর্যন্ত হংকং এর বিপক্ষে হারার ভয় পাই? ইনফ্যাক্ট যখন 47 রানে 2 উইকেট পড়ে পাওয়ার প্লের পরপরই, তখন আমারও একটু ভয় লাগা শুরু হলো যে আসলে এখান থেকে কি কলাপসটা শুরু হয়। আপনি একটু দেখেন তাওহিদ হৃদয়ের সাথে সমসাময়িক সময় ইন্ডিয়ান যেসব প্লেয়ার আসছে তারা কোথায় গেছে, বা তারপরে যারা আসছেন ওনারা কোথায় গেছে। আর তাওহিদ হৃদয় ওনার কনফিডেন্স লেভেল কোন জায়গায় নামছে? হংকং এর মতো টিমের এগেইনস্টে ওনার 36 বলে 35 রান থাকে টি20 ম্যাচে। আমি ওখানে একটু আসি যে হাম্মাদ মির্জা গতকালকে ওমানের যিনি ব্যাটার হাইয়েস্ট রান স্কোরার ছিলেন ওমানের পক্ষে, উনি কিন্তু আবরার আহমেদের কনভেনশনাল লেগ স্পিনারের গুগলি কিন্তু একদম পারফেক্টলি রিড করতে পেরেছে। সেখানে কিন্তু আমরা তাওহিদ হৃদয়, ইভেন লিটন দাসকে গুগলি রিড করতে কিন্তু স্ট্রাগল করতে দেখি। তো এই বিষয়টা আসলে একটু দুঃখজনকই লাগে, কারণ এতদিন খেলার পরে এই জায়গাগুলোতে আমি মানে যদি বলি যে হাম্মাদ মির্জা এবং তাওহিদ হৃদয়ের কাটশট নেগোসিয়েশন আমি গতকালকে একটু দেখছিলাম, দুজনের কিন্তু মানে অনেক পার্থক্য। হাম্মাদ মির্জা যেটা প্রপারলি কাটশটে পাওয়ার জেনারেট করতে গেলে ব্যাট সুইংটা যে অনেক পেছনে নিয়ে তারপরে কাট করতে হয়, এটা কিন্তু হাম্মাদ মির্জার ক্ষেত্রে গতকাল দেখেছি। তাওহিদ হৃদয় দেখলে মনে হয় ব্যাটটা উনি নিতেই ভয় পাচ্ছে। দুটো কাটশট যদি আমরা এক ফ্রেমে দেখাই, তাহলে কিন্তু আপনি পার্থক্যটা দেখতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটছে, যে এর অন্তরালে বিষয়টা আসলে কেন আমরা স্ট্রাগল করছি। টেকনিক্যাল ফ্লস গুলো কিন্তু আসলে সময়ের সাথে সাথে ফুটে উঠছে। আমরা তো আসলে অনেক কিছু এক্সপেক্ট করি যে বড় দলের বিপক্ষে যদি মানে আমাদেরকে মানে ভালো খেলতে হয়, সেক্ষেত্রে কিন্তু ছোট দলের বিপক্ষে আমাকে ফুল ফ্লেজের খেলতে হবে। তো তৌহিদ হৃদয়ের শেকি ব্যাটিং আমরা দেখলাম, তাও হংকং এর বিপক্ষে। এছাড়া বাকি মানে বললাম না 47 রানে 2 উইকেট পড়ার পরে সবাই একটু ভয় পেয়ে গেছিল যে ওখান থেকে কলাপস আবার না করে। এবং বোলিং এর কথা তো আপনারা বললেনই যে আসলে ওই লেভেলের পারফরমেন্স দেখিনি। শেখ মেহেদীর কথা যদি বলেন কিংবা রিশাদের কথা বলেন, তারা কিন্তু এখন অনেকদিন ধরেই সার্কিটে। এবং শেখ মেহেদী কিন্তু যদি বলে রিসেন্ট টাইমের মানে টি20 ধরনের বোলারদের মধ্যে কিন্তু বেস্ট বোলার।
কিন্তু কারোর কাছ থেকে কিন্তু হংকং এর বিপক্ষে আত্মদামার পায়নি, যে হংকং এর বিপক্ষে কিন্তু আফগানিস্তান কিন্তু খুব বাজেভাবে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে কিন্তু জিতেছে। তো প্রতীক ভাই, আমরা এক্সপেকটেশনের কথাই বলছিলাম, যে এক্সপেকটেশনটা আপনার কাছে কি, যে বাংলাদেশ আসলে কি করণীয় আসলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা? ভালো শ্রীলঙ্কার সাথে যদি আমাদের করণীয় বলতে হয় তাহলে প্রথম জিনিস হচ্ছে ডট বল দেওয়া যাবে না। আপনি হংকং এর এগেইনস্টে আপনি 34% ডট বল দিয়েছেন, 100 সাম প্লাস, মানে 17 ওভার 4 বল খেলেছেন, মানে 106 বলের ভিতরে আপনি 35 ডট বল দিয়েছেন। এইটা করা যাবে না। 34% ডট বল হিউজ, এইটাকে মিনিমাইজ করতে হবে। এবং আপনি শুরুতে আপনাকে আসলে রান গ্যাদার করতে হবে এবং মিনিমাম উইকেট হারিয়ে যেখানে ম্যাক্সিমাম ইউটিলাইজটা করতে হবে। এবং শ্রীলঙ্কার যে পরিমাণ স্পিন ভেরিয়েশন আছে, ওরা আসলে উইকেট না পাইলেও আমাদেরকে এটা ডমিনেশন করে যাবে। আমি একমাত্র বাংলাদেশে এই জিনিসটা দেখি, এটা আমি অন্য কোথাও দেখিনি, ইভেন ওমানেও আমি বিলিভ উনি দেখেন নাই। সেটা হচ্ছে যে রান দিয়ে উইকেট নেওয়ার যে টেন্ডেন্সি, যে লাক্সারি, এইটা আসলে বাংলাদেশ ছাড়া এই মুহূর্তে কেউ দেখাচ্ছে না। সবাই আসলে ডট বল করে ব্যাটসম্যানকে একটা জোনের ভিতরে আটকে রেখে তারপরে উইকেট নিচ্ছেন, ব্যাটসম্যান উইকেট দিয়ে যাচ্ছে, আর আমরা এখানে ব্যাটসম্যানকে কমফোর্টেবল জায়গায় শর্ট করতে দিয়ে তারপরে রান নিচ্ছে। সো এই দুইটা টেন্ডেন্সির জায়গায় পরিবর্তন আসলে আমার মনে হয় বাংলাদেশ এক্সপেক্টেডলি শ্রীলঙ্কাকে ডমিনেশন ভাবে হারাতে পারবে, এবং টস একটা ফ্যাক্ট আছে। আমি আবার একটু আপনার কাছে জানতে চাই, যে মাঠে বাংলাদেশ ফার্স্ট ম্যাচ খেলেছে সেই মাঠেই কিন্তু বাংলাদেশের সেকেন্ড ম্যাচ, এবং রিসেন্ট টাইমে যে পারফরমেন্স গুলো, ওই মাঠের যে স্কোরিং এর জায়গাগুলো, সেক্ষেত্রে যদি শেখ জায়েদ স্টেডিয়াম নিয়ে আপনার কাছে জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে এইখানে আসলে সেকেন্ড ইনিংস এর ডিউ ফ্যাক্ট একটা ব্যাপার আছে, এখানে সবসময় এই জিনিসটা হয়। এবং এটা টি-20-র জন্য আসলে খুব একটা আদর্শিক মাঠ বলে আমার কাছে মনে হয় না পরিসংখ্যান দিক দিয়ে, যেখানে আসলে 140 থেকে 150 রান ফার্স্ট ইনিংসে হয় এবং সেকেন্ড ইনিংসে 155 থেকে 165, আসলে মানে প্রজেক্টেড স্কোর এটাই দেখায়। তো টস যে জিতবেন, এটা মিরপুরের শীতকালের কন্ডিশনের মতো, টস যে জিতবে সে যদি আগে বোলিং নেয় আসলে ম্যাচ জিততে পারবে। এবং এইখানেই আসলে খেলাটা হয়তো ঘুরবে। বাংলাদেশ যদি টস জিতে বোলিং এ আসে এবং সেকেন্ডে আসলে যদি শ্রীলঙ্কা বোলিং করে, আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য বুমেরাং হইতে পারে, শ্রীলঙ্কান যে পরিমাণ। এটা কি বলেন প্রদীপ ভাই? শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকে ভ্যারিয়েশন বাংলাদেশের চেয়ে বেশি মনে হচ্ছে। সত্যি কথা বলতে গেলে টি-20 ঘরানার যে খেলাটা হয়, এখানে বাংলাদেশের একমাত্র ইফেক্টিভ বোলার কিন্তু আমরা মুস্তাফিজুর রহমানকে বলতে পারি কারেন্টলি। ওরকম এক্সপেক্টার বোলার আপনি আফগানিস্তানের বোলিং লাইন আপ দেখেন, সেখানে প্রত্যেকেই একজন আরেকজনের থেকে ভিন্ন রকমের বোলার। আপনি ইন্ডিয়াতে যান, বুমরা রয়েছেন, কুলদীপ যাদব রয়েছেন, ভারুণ চক্রবর্তী রয়েছেন, ইভেন আপনি পাকিস্তানে যান, শাহিন শাফিদি রয়েছেন, সুফিয়ান মুকিম রয়েছেন, আবরার আহমেদ রয়েছেন, ইভেন সাইম আইয়ুব অ্যাজ অ্যান অফ স্পিনার, ওনার বলে যথেষ্ট ভ্যারিয়েশন রয়েছে। 3-4 করে ডিফারেন্ট টাইপ বোলার আপনি প্রত্যেকটা স্কোয়াডই দেখতে পাচ্ছেন। হোয়ারেস বাংলাদেশে অনলি মুস্তাফিজুর রহমান। এবং ধরেন একটা বোলার যখন শুধুমাত্র আপনার এক্স ফ্যাক্টর হয়, অনেক ভাই অভিযোগ করছিলেন মুস্তাফিজুর রহমান কেন উইকেট পাননি, পেতে পারতেন উনি উইকেট, বাট মেবি হংকং চায়না হ্যাড প্ল্যান্স যে তারা হয়তো শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে খেলবেন, উইকেট দিবেন না, বাদ বাকি বোলারদের উপর চড়া হয়েছেন। এবং এই ঘটনাটি কিন্তু ঘটেছে। আপনি যদি এখন মুস্তাফিজুর রহমানের বোলিং টাইপটা দেখেন, উনি কিন্তু ব্যাটসম্যান যদি শর্ট মেকিং করবেন না, ডিসিশন নেন, সেই ক্ষেত্রে উইকেট বের করে আনা কিন্তু তার জন্য ডিফিকাল্ট। মুস্তাফিজুর রহমান তখন ইফেক্টিভ হচ্ছেন যখন আপনি তাকে চার্জ করতে যাচ্ছেন বা আপনার উপর রানের প্রেশার রয়েছে। তো এটা একটা ফ্যাক্ট গেল। হোয়ারাজ আপনি যদি এখন শ্রীলঙ্কান বোলিং লাইন আপ দেখেন, মানে দে হ্যাভ গট লটস অফ ভ্যারিয়েশনস টু বি অনেস্ট। বিনোরা ফার্নান্ডো লেফট আর্ম পেসার, উনি ওনার হাইটটাকে খুব ভালো মতো কাজে লাগাতে পারেন। দে হ্যাভ গট তুষারা এন্ড মাতিসা পাতিরানা, দুজনের যে কোনো একজন হয়তো খেলবেন। দুজনই অনেকটা মালিঙ্গার বোলিং স্টাইলটার মতোই তাদের বোলিং। দুষ্মান্তা চামিরা, হি ইজ আ প্রপার ফাস্ট বোলার লাইক তাসকিন আহমেদ অফ আওয়ার্স। এরপরে যদি আসেন ওয়ানিন্দো হাসারাঙ্গা, দুর্দান্ত বোলার। দুনিত ওয়েলালাগে লেফট আর্ম অর্থোডক্স বোলার। মাহির তিকসানা মিস্ট্রি বোলার। সো দে হ্যাভ অলরাউন্ডার কিন্তু অনেক, দে হ্যাভ গট হিউজ অ্যামাউন্ট অফ অপশনস। ঠিক আছে, তো আমার মনে হয় এই জায়গাটাতে বাংলাদেশের মিডিয়াতে যেখানে যেই কথাই হোক, যাই বলুক, সিরিজ জিতে থাকুক আগে, আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে শ্রীলঙ্কা ফেভারিট। আমাদের আবার একটা বিষয় আছে, আপনি দেখবেন বাংলাদেশের এটা হিস্টোরিক্যাল একটা ব্যাপার, যে যখন আমরা একজন ব্যাটসম্যান বা একজন বোলার আমাদের সাথে কোন একটা ম্যাচে ডমিনেট করে গেছে, রেস্ট অফ দা লাইফ ও যতদিন বাংলাদেশের সাথে খেলছে বা এগেইনস্টে খেলছে ও ডমিনেট করে। সো আপনি দেখবেন যে পাথুম নিশাঙ্কা এখানে সে দেখবেন খুব সুন্দর ডমিনেট করে যাচ্ছে। কুশাল মেন্ডিসকে কুশাল পেরেরাকে দেখবেন, এটাকে একটু ট্রমাটিক ভয় যে ও আমার বিপক্ষে ভালো খেলে বলে ওর ব্যাপারে আমি সবসময় একটু সেফলি খেলবো। আমি বুঝি না আসলে এই জায়গাটাতে। এবং আপনি দেখবেন আমাদের কোনো ব্যাটসম্যান
ব্যাটসম্যান বা বোলার যদি ওই পার্টিকুলার একটা টিমের এগেইনস্টে খারাপ খেলে দেখবেন ওই চান্স পেলে ওইখানেও সে খারাপ খেলতেছে। মানে মানসিক ভাবে আমাদের যে জায়গাটাকে, হ্যাঁ একদম। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচের কি কি চেঞ্জ আপনার আশা করছি? কারণ বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচ অলরেডি হংকং এর বিপক্ষে খেলেছে একটা 11 নিয়ে, এবং শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। আমি অনিক ভাইয়ের কাছে যেতে চাই যে অনিক ভাই, আমরা বাংলাদেশের টিমে কোনো চেঞ্জ এক্সপেক্ট করছে কিনা? হ্যাঁ, হংকং এর সাথে যেখানে আপনার মানে তাওহিদ হৃদয়কে বসায় সাইফ হাসানকে দেখা যায় নাই, এবং আপনি এতদিন পরে সাইফুদ্দিনকে আনছেন, তাকে টেস্ট করতে পারেন নাই, আপনি শ্রীলঙ্কান এগেইনস্টে এই লাক্সারি বাংলাদেশ টিম দেখাইতে পারবে, সাহস আছে? একদম সেম টিমই থাকবে। আচ্ছা, শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কার ফার্স্ট ম্যাচ, আমরা শ্রীলঙ্কার টিমে যে লাস্ট টি20 শ্রীলঙ্কা যে স্কোয়াড কিংবা যে 11 নিয়ে বারবার খেলছে, এর থেকে কি দু একটা কোনো চেঞ্জ আমরা আশা করছি কিনা? কিংবা ইনজুরি সংখ্যায় শ্রীলঙ্কার এশিয়া কাপে এটা প্রথম ম্যাচ, সো আসলে লাস্ট তার জিম্বাবুয়ের সাথে যে সিরিজটা খেলেছে ওই স্কোয়াডে এমন কিছু প্লেয়ার ছিল যারা এশিয়া কাপের স্কোয়াডেই ছিল না। সো ওখান থেকে আসলে চেঞ্জেস এর কথা এভাবে বলাটা খুব একটা সমীচীন হবে না। তারপর ওয়ানিন্দু হাসারাঙ্গা সেই স্কোয়াডে ছিলেন না, উনি ব্যাক করবেন। মিশারা খেলেছিলেন ওই স্কোয়াডটাতে নাম্বার 3 পজিশনে। আমার মনে হয় সেখানে শ্রীলঙ্কার যারা রেগুলার ব্যাটার তারা হয়তো ব্যাক করবেন। লাস্ট জিম্বাবুয়ে সিরিজ থেকে এই চেঞ্জেস গুলি আসবে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাক করবেন দুশান হেমান্তের পরিবর্তে। এর পাশাপাশি এখন যেটা শ্রীলঙ্কার সেটআপ আছে সেখান থেকে আসলে তাদের ফাইনাল 11টা ডিসাইড করতে হবে। অনেক ভাই, আমরা বাংলাদেশের 11টা কেমন দেখছি শ্রীলঙ্কার বিপক্ষে? মোটা যদি গত ম্যাচের 11টা নামায়, মানে আমার কাছে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ হয়তো লাক্সারি নিবে না, কিন্তু আপনার 11 কি হওয়া উচিত? আমার 11 আসলে তাওহিদ হৃদয়ের জায়গাটা একটু ছাড়া উচিত, কারণ তাওহিদ হৃদয় হয়তো আরো বড়দের 5 বছর খেলতে পারবেন ক্রিকেটের পরে না। আমি কেন সাইফ হাসানকে দেখব? আমি কেন আসলে নুরুল হাসান সোহানকে দেখব? হ্যাঁ, ওনারা কিন্তু অলরেডি পারফর্ম করতেছেন। তো আমার জায়গাটাতে ছিল হচ্ছে যে, যেমন উনি মাত্র বললেন যে শ্রীলঙ্কান যেই টিমটা জিম্বাবুয়ের এগেইনস্টে খেলছে সেই টিমের অধিকাংশ প্লেয়ারই এখন এশিয়া কাপে নাই। সো এইটা আসলে বেঞ্চটাকে দেখেছে জিম্বাবুয়েতে যে আসলে কেমন হবে। হ্যাঁ, সো ওদের মানে ইনফ্রাস্ট্রাকচারটা দেখেন, গেম প্ল্যানটা দেখেন, মানে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা দেখেন। সো আমি যদি আসলে এই জায়গায় থাকতাম বা আমার হাতে যদি ডিসিশন মেকিং এর জায়গা থাকতো, আমি আসলে আজকে নুরুল হাসান সোহানকে অবশ্যই ট্রাই করতাম। কারণ জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান যদি পিছে থাকেন, দুজনে যে কোনো একজন যদি ক্লিক করে বের হয়ে আসতে পারেন, এবং সাথে ডেফিনেটলি লিটন দাস এবং সাইফ হাসান যদি একটা স্টার্ট এনে দিতে পারেন, মানে ক্যারি ফরওয়ার্ড করে দিতে পারেন, আমরা খুব ভালো টেস্ট স্কোর করতে পারতাম। এই জায়গাটা আমাদের ব্যাটিং ডেপথটাও বাড়তো এবং বোলিং এর জায়গায় ভেরিয়েশনটাও আসা যেত। যেমন আপনি যখন দেখেন রিশাদ যখন আসলে উনি চার্জ করতেছেন, বা মেহেদী হাসান যখন আসলে শর্ট খাচ্ছেন, তখন আসলে অপশন নেই, আপনি তখন আসলে সাইফ হাসানকে দিয়ে একটু ট্রাই করতে পারতেন অবশ্যই। হ্যাঁ, এবং নো ডাউট নুরুল হাসান সোহান খুব ভালো একজন আউটফিল্ডার। অলসো ক্যাপ্টেনের উপর থেকেও চাপটা কমতো। আমরা কিন্তু হ্যাঁ, লিটন দাসকে যদি একটু বাইরে আসতে পারতেন, সোহান এখানে থাকতে পারতো, হয়তো মাঠে আর একটু ডোমিনেশন আসতে পারতো। তাহলে আমরা যদি 11টার কথা বলি, আমরা তানজিদ তামিমকে এবং পারভেজ ইমরানকে আমরা ওপেনিং এ দেখতে পাচ্ছি, লিটন দাসকে দেখতে পাচ্ছি। মানে আসলে ওই লাক্সারি যদি না নেয় বাংলাদেশ, সেক্ষেত্রে বাকি 11 এর কে কে থাকছে আমরা আরেকবার যদি আসি। আমরা লিটন দাস পর্যন্ত আসলাম, এরপরে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজ, তাসকিন আর রিশাদ। ওকে, আমরা গতকালকে একটা শোতে আমি শুনছিলাম, সেখানে ওয়াসিম জাফর বলছিলেন যে শ্রীলঙ্কা জিম্বাবুয়েতে ম্যাচ খেলে খুব শর্ট টাইমেই আবার এশিয়া কাপে অংশ নিচ্ছে, তো একটা টায়ার্ডনেস কিংবা একটা লেজিনেস থাকতে পারে, যেটার কারণে বাংলাদেশকে এগিয়ে রাখছেন উনি। ওনার কথা সূত্রে যেটা আমি বললাম, আপনার কাছে শ্রীলঙ্কার 11টা কেমন হওয়া উচিত, কিংবা এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়েছে আপনার কাছে? হতে পারে, বাট আপনি যদি বর্তমান সময় ক্রিকেটটা দেখেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ গুলো যে হয়, আইপিএল 2 মাস ধরে হয়, এবং ইন্ডিয়া এমন একটা দেশ, আপনার একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যু এয়ারে ট্রাভেল করতে বেশ সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ফ্যাটিক এখানে খুব একটা বড় ইস্যু হবে, এবং বেশ কিছু দিনের ব্রেক কিন্তু পেয়েছে, এবং টুর্নামেন্টটা 3-4 দিন আগে স্টার্ট হয়েছে। শ্রীলঙ্কা কিন্তু এই সময় ব্রেকটা পেয়েছে। আমার মনে হয় না যে সেটা খুব বড় একটা কনসার্ন হবে। পাশাপাশি কিছু প্লেয়ার রয়েছেন যারা জিম্বাবুয়ে স্কোয়াডে ছিলেন না, তারা তো একদম ফ্রেশ অবস্থায় এখানে এসেছে। তো আমার মনে হয় না এটা খুব একটা ম্যাটার হবে। আমার কাছে শ্রীলঙ্কাকে ফেভারিট মনে হচ্ছে এই স্কোয়াডে। তার মূল কারণ হচ্ছে তাদের বোলিং এ ভ্যারিয়েশন।
আমি যদি একটু শ্রীলঙ্কার প্রবাবল 11টা নিয়ে কথা বলতে চাই, আই উড লাভ টু সি পাথুম নিসানকা এন্ড কুশাল মেন্ডিস এট দ্য টপ। নাম্বার 3 তে আমি দেখতে চাচ্ছি কামিন্দো মেন্ডিসকে, কুশাল পেরেরা এট নাম্বার 4। যেহেতু কুশাল পেরেরা রিসেন্ট টাইমে কিছুটা স্ট্রাগল করছেন, বাট হি হ্যাজ দ্য পোটেনশিয়াল, ঠিক আছে, বড় রান স্কোর করার, এবং পিএসএল এ কিন্তু উনি সেমিফাইনাল এবং ফাইনালে দুর্দান্ত খেলেছেন। সো হি হ্যাড দিস ক্যাপাবিলিটি, বাট যদি একটা প্ল্যাটফর্ম সেট করা যায়, ঠিক আছে, লাইক 64 উইদিন 7 ওভার্স বা এরকম, আমার মনে হয় সেই ক্ষেত্রে কুশাল পেরেরা খুব ভালো সার্ভ করতে পারবেন শ্রীলঙ্কা ন্যাশনাল ক্রিকেট টিমকে। তাহলে কুশাল পেরেরা নাম্বার 4, চারিতা শ্রীলঙ্কা এট নাম্বার 5, দাসুন সানাকা এট নাম্বার 6, ওয়ানিন্দো হাসারাঙ্গা এট নাম্বার 7। যেহেতু শ্রীলঙ্কার রিসেন্ট টাইমে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং এ স্ট্রাগল করেছে, তো আমি এই ক্ষেত্রে একটু ব্যাটিং লাইন আপটা লম্বা করতে চাচ্ছি। আই উড লাভ টু সি দুনিত ওয়েলালাগে এট নাম্বার 8। এরপরে থাকবেন মাহেশ থিকসানা, বিনুরা ফার্নান্ডো, নোয়ান তুষারা। পাতিরানা তুষারার মধ্যে আমি নোয়ান তুষারাকে এগিয়ে রাখছি, এবং ওনার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড ভালো। অনেক ভাই যেহেতু বলছিলেন যে বাংলাদেশে এরকম একটা টেন্ডেন্সি আছে যে যারা তাদের বিরুদ্ধে ভালো করেন তারা রিপিটেডলি ভালো করতে থাকে, তো আমার এই ক্ষেত্রে মনে হয় যে নোয়ান তুষারা উইল হ্যাভ এন এজ ওভার পাতিরানা। তো এই হচ্ছে আমার প্রবাবল শ্রীলঙ্কান 11। এবং আপনি যদি এই স্কোয়াডটা দেখেন, আপনি এখানে ওপেনিং এ বল করবেন বিনুরা ফার্নান্ডো এন্ড নোয়ান তুষারা, আপনি ফার্স্ট চেঞ্জ হিসেবে দেখতে পারবেন মাহেশ থিকসানাকে। তারপর আপনি ম্যাচ সিনারি অনুযায়ী ইউ কুড ইদার ব্রিং দুনিত ওয়েলালাগে অর ওয়ানিন্দো হাসারাঙ্গা। এখন আপনি যদি তাদের পার্ট টাইম অপশনের ক্ষেত্রে আসেন, দে হ্যাভ কামিন্দো মেন্ডিস ইন দেয়ার আর্মারি, হু ইজ অ্যান অ্যাম্বিডেক্সট্রাস বোলার। উনি ডান হাতে বাম হাতে সমানভাবে দক্ষ, মানে উনি লেফট আর্ম অর্থোডক্স যতটা ভালো করতে পারেন, রাইট আর্ম অফ স্পিনও ততটা ভালো করতে পারেন। সো বাংলাদেশের মিডল অর্ডারে আপনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যে কম্বিনেশনে সেট করার চেষ্টা করেন কেন, হি কুড অ্যাডজাস্ট হিমসেলফ অ্যাকর্ডিংলি। এর পাশাপাশি রয়েছেন চারিতা শ্রীলঙ্কা। সো দে হ্যাভ গট লটস অফ অপশনস, 8টা বোলিং অপশন। এই লাইন আপটা যদি শ্রীলঙ্কা খেলায় তাহলে 8টা বোলিং অপশন তারা পাবে, এবং আমার মনে হয় বাংলাদেশ যদি চেস করে আজকে, বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে। এবং আমরা কিন্তু এশিয়া কাপের এই পর্যন্ত যে প্রথম 4টা ম্যাচ দেখেছি, কোনো ম্যাচে ডিউ এর প্রভাব দেখিনি, বাট ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আমার মনে হচ্ছে আজকে কিছুটা ডিউ থাকতে পারে, কজ আজকে হিউমিডিটি অ্যাবাভ 60%। এর আগের দিনগুলোতে কিন্তু হিউমিডিটি লেস দেন 50% ছিল, এবং আজকে ডিউ পয়েন্টটাও একটু বেশি দেখাচ্ছে। সো টুডে উই মাইট সি সাম ডিউস, বাট যেহেতু শ্রীলঙ্কার বোলিং অপশনটা অনেক হেভি, আমার মনে হয় বাংলাদেশ যদি আজকে টসে জেতে তাহলে তাদের ফার্স্টে ব্যাটিংটা করা উচিত, না হলে পরবর্তীতে এই রান চেস ডাউন করতে অনেক কষ্ট হবে। অনেক ভাইয়ের কি সেম মতামত যে আসলে বাংলাদেশেরও টসে জিতে ব্যাটিং করা উচিত? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা ছোটবেলায় দেখতাম যে অনেক সময় থাকতো না যে আমরা যে দলকে সাপোর্ট করি ওই দলকে আমরা মন থেকে সাপোর্ট করলেও বাইরে বাইরে বলতাম না আমি সাপোর্ট করি না, কারণ আমি সাপোর্ট করলে দল হেরে যায়। প্রতীক ভাইয়ের ক্ষেত্রে আমরা রেগুলারই এটা দেখি, প্রতীক সবসময় অপোনেন্ট টিমকে সবসময় সাপোর্ট করে। শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের সাথে যদি পাকিস্তান খেলে পাকিস্তানকে সাপোর্ট করে। আমি অপোনেন্টকে সাপোর্ট করা মানে তার ব্যাপারে আপনার বাজিটা বেশিই থাকে। সো আমরা লাস্টে একদম শেষ করতে চাই যে দুইজনের কাছ থেকে যে প্রেডিকশনটা কি, যে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার ম্যাচের ফাইনাল প্রেডিকশন কি চিন্তা করছেন? জয়ের যদি 11-এর দিকে তাকাই এবং প্রত্যেকটা প্লেয়ারের রোল যদি আমরা আইডেন্টিফাই করি বা বিশ্লেষণ করি, আমার মতে শ্রীলঙ্কা ফেভারিট। আসলে ফেভারিটের জায়গায় শ্রীলঙ্কা আছে, ঠিক আছে, কিন্তু ম্যাচ উইনিং এর জায়গাটা আসলে ডিফার করবে যারা মিডল ওভার্সটা ট্যাকল দিতে পারবে। ফার্স্ট ইনিংস এর মিডল ওভার্স উইল বি ডিসাইডার অফ দ্য ম্যাচ। এখন আপনার কাছে যদি বলা হয় যে মিডল ওভার্স না ওভারঅল, আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ জিতবে আর শ্রীলঙ্কা জিততে পারে? অ্যাজ এ অ্যানালিস্ট ভিউ অবশ্যই শ্রীলঙ্কা আগে আছে। বাংলাদেশের চান্স হচ্ছে বিলো 40 এন্ড শ্রীলঙ্কার চান্স হচ্ছে এভার 50, বাট ডিফারেন্সিয়েশনটা হবে হচ্ছে ওই যে মাঝখানের ওভারটা, ফার্স্ট ইনিংসে মিডল ওভার। কাগজে কলমে অ্যানালিস্টরা যাই বলুক না কেন, আমরা চাই বাংলাদেশ এই ম্যাচটা জিতুক এবং এশিয়া কাপের মিশনটা আরো ভালোভাবে স্ট্রংলি আগাক। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে, এবং আমরা আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।